শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে আমাদের আজকে ক্লাসে সবাইকে স্বাগতম। দেখো, আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পুলি বা কপি কল নিয়ে। এই কপি কলে আমাদের এই কপি কলের যে সমস্যাগুলো থাকে, এই কপি কলের ক্ষেত্রে আমাদের এখানে কি কি ধরনের প্রবলেম দিতে পারে। যে এই একটা কপি কল থাকলো, ধরো এটা একটা কপি কল, এই কপি কল থেকে সৃজনশীলে কি কিভাবে প্রশ্ন আসতে পারে এবং কি কি নির্ণয় করতে বলতে পারে সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব, সেটা বেসিক নিয়ে। এরপরে আমরা তোমাদেরকে সৃজনশীল দেখাবো আর কি, সৃজনশীলে কিভাবে এটা নিয়ে করা যায় সেই অনুযায়ী আমরা এখানে সূত্রগুলো দেখাবো কি কিভাবে কাজ করা যেতে পারে। তাহলে এখানে দেখো, এখানে একটা কপিকল, এই কপিকলে একটা সুতার সাহায্যে দুইটা বস্তুকে ঝোলানো হয়েছে। তাহলে এই যে সুতাটা দেখতে পাচ্ছ, এই সুতাটা কিন্তু অপ্রসারণশীল সুতা, অর্থাৎ এই সুতাকে যদি তুমি টানো, ধরো এইভাবে টানো, কোনোভাবেই প্রসারিত হবে না। যেমন এইটা যেমন টানলে প্রসারিত হচ্ছে না, তেমনি সুতাগুলো কোনোভাবেই প্রসারিত হবে না। তাহলে এই ক্ষেত্রে দেখো দুইটা বস্তু আছে, একটা হচ্ছে M1 আর M2, যেটা একই সুতার সাহায্যে দুইটা বস্তুকে এই কপিকলে ঝোলানো হয়েছে। এখানে ঝোলানো অবস্থায় আছে। এখন M1 আর M2, এখানে দেখো কন্ডিশনটা হচ্ছে M2 গ্রেটার দেন M1, কারণ M2 এর ভরটা বেশি এবং M1 এর ভরটা কম, যে কারণে M2 বেশি নিচে আছে, M1টা বেশি উপরে উঠে আসে। তাহলে এই ক্ষেত্রে দেখো, এখন এইখান থেকে আমরা কি ধরনের কি কাজ করতে পারি। দেখো এখানে দুইটা বস্তু M1 আর M2 আছে। এই ক্ষেত্রে দেখো, এই M1 আর M2, এখানে সুতার যে টানটা, এই টান, অর্থাৎ এখানে দেখো এই সুতা, এখান থেকে যে সুতার টান যেটা আছে, এখানে টি টানটা উপরে দেখে অনুভব করতেছে, M1 এর ক্ষেত্রেও টি টানটা উপরে দেখে অনুভব করতেছে, কারণ দুইটা বস্তু একই সুতার সাহায্যে ঝোলানো, যে কারণে এটা যে বলে উপরে দেখে টানতেছে, এটা আবার সেই টানটাই অনুভব করছে, দুইটা সুতার টান সেম। তাহলে এখানে যদি এই বস্তুকে ধরো উপরের দিকে নিয়ে যাও, তখন এই বস্তু যদি নিচের দিকে আসে, অথবা এইটাকে যদি নিচের দিকে আসে, এটা যদি উপরের দিকে যায়, যেহেতু এটার ভর বেশি, এটা নিচের দিকে আসবে, এটা উপরের দিকে যাবে। তাহলে দেখো এটা একটা ত্বরণে চলাচল করবে। এখানে যেই ত্বরণটার ক্ষেত্রে, সেই ত্বরণটা হচ্ছে যেহেতু একই সুতার ক্ষেত্রে, তাহলে এই ত্বরণটা উপরের দিকে অনুভব করবে, আর এইটার ক্ষেত্রে ত্বরণটা নিচের দিকে অনুভব করবে। তাহলে এইটার ক্ষেত্রে দেখো টানটা দুইটার অনুভব করতেছে সেম, এবং ত্বরণটাও সেম অনুভব করছে, কিন্তু ত্বরণের দিকটা চেঞ্জ। তাহলে আমরা এই ক্ষেত্রে যদি আমরা দুইটা বস্তু, এই M1 বস্তু আর M2 বস্তু যদি ফ্রি বডি ডায়াগ্রাম দেখি, তাহলে ফ্রি বডি ডায়াগ্রাম যেটা, এই ফ্রি বডি ডায়াগ্রামটা হচ্ছে শুধুমাত্র একটা বস্তুর ডায়াগ্রামটা যদি আমরা দেখি, অর্থাৎ এই সব বস্তু বাদ দিয়ে একটা ফ্রি বডি ডায়াগ্রাম। তাহলে M1 বস্তুর ক্ষেত্রে যদি আমরা দেখি, দেখো এই M1 বস্তুর ক্ষেত্রে, তাহলে M1 এর ক্ষেত্রে যদি আমরা দেখি, দেখো এই M1 বস্তুটা এখানে যেটা আছে, দেখো এই ক্ষেত্রে নিচের দিকে একটা ওজন কাজ করতেছে, অর্থাৎ এই নিচের দিকে একটা, অবশ্যই এখানে যেহেতু এটা যদি নিচে যদি পৃথিবী ধরো যদি উপরে থাকে, তাহলে এখানে একটা ওজন কাজ করতেছে, যেটাকে বলা হচ্ছে W1। তাহলে আমরা দেখো এই ক্ষেত্রে W1 যদি নিচের দিকে, আর সুতার টানটা কোন দিকে কাজ করতেছে, এই যে উপরের দিকে, তাহলে সুতার টানটা হচ্ছে উপরের দিকে আর ওজনটা হচ্ছে নিচের দিকে, এবং এই যে ত্বরণটা কোন দিকে কাজ করতেছে, উপরের দিকে, তাহলে ত্বরণটাও কিন্তু এখানে কাজ করতেছে উপরের দিকে ত্বরণ। তাহলে এখন এখান থেকে আমরা কি ধরনের কি মানে সমীকরণটা নিয়ে আসতে পারি। তাহলে দেখো, যেহেতু এখানে ওজনটা নিচের দিকে, টানটা উপরের দিকে, এবং ত্বরণটাও M1 এর ক্ষেত্রে উপর দিকে কাজ করতেছে, তাহলে দেখো আমরা একটু বেসিক জিনিস কিছু একটা দেখে আসি, যেটা হচ্ছে ধরো একটা বস্তু, এই বস্তুর উপর আমরা F বল প্রয়োগ করলাম, এটা হচ্ছে প্রযুক্ত বল বা প্রয়োগকৃত বল। তাহলে এই বস্তুকে যদি আমরা F বল প্রয়োগ করি, ধরো এই বস্তুটা কোনো একটা তলের উপর আছে, যে তলের উপর এই বস্তুটা আছে, ধরো এটা এই একটা বস্তু, তাহলে F ফোর্স আমরা বাইরে থেকে প্রয়োগ করলাম। প্রয়োগ করার পর এই ক্ষেত্রে যদি আমরা F ফোর্স প্রয়োগ করার ফলে এইখান থেকে ধরো এই বস্তুটা এই জায়গায় আসলো, এখান থেকে এইটুকু আসলো, অর্থাৎ 40 মিটার ধরো সরণ হইলো এই বস্তুটা। তাহলে এই বস্তুর সরণ যদি 40 মিটার হয়, ধরো এখানে F ফোর্স প্রয়োগ করার পরে এইটুকু সরণ হচ্ছে বা এই জায়গায় আসছে, তাহলে এই জায়গায় যেতে তো বস্তুটার এই যে একটা তলের উপর দিয়ে যাচ্ছে, তাহলে এখানে যাওয়ার সময় এই তলের বস্তুটা এক ধরনের ঘর্ষণ বল কাজ করছে বিপরীত দিকে, তাই ঘর্ষণ বলটা সবসময় এই বস্তুটাকে কি করছে, বাধা প্রদান করছে, যার কারণে এই জায়গায় এসে ধরো থেমে গেছে। আর যদি বাধাটা প্রদান না করতে কি চলতেই থাকতো, তাহলে যেহেতু বাধা প্রদান করছে, অর্থাৎ এখানে F বল প্রয়োগে বাধা প্রয়োগ করে ধরে এই জায়গায় এসে থেমে গেছে, তাহলে এই ক্ষেত্রে যে বাধা দানকারী বল বা ঘর্ষণ বলটা হচ্ছে স্মল f যদি আমরা ধরি, তাহলে এটা হচ্ছে প্রযুক্ত বল আর এটা হচ্ছে ঘর্ষণ বল F। তাহলে আমরা সূত্র জানি প্রযুক্ত বল F ইকুয়াল টু
F1 প্লাস F, তাহলে এই Fটা হচ্ছে F1টা হচ্ছে কার্যকর বল। এই যে 40 মিটার যেটা এখানে যে বলটা কাজে লাগছে, অর্থাৎ F বলে যেটুকু কাজ করছে, আর Fটা কি করছে, এই বাকি বলটুকুকে কি করছে, প্রশমিত করছে। এই Fটাকে বাকি বলটুকুকে কি করছে, প্রশমিত। তার F সমান F1 প্লাস F। তাহলে এখান থেকে কার্যকর বল বের করতে গেলে আমাদের কি করতে হচ্ছে, দেখো F1 সমান প্রযুক্ত বল মাইনাস ঘর্ষণ বল। তাহলে এই ক্ষেত্রে দেখো কার্যকর বলটা হচ্ছে প্রযুক্ত যে বল, আর বাকি যেটুকু কি করছে, প্রশমিত করছে, সেখান থেকে বাদ দিলে আমরা এখানে কার্যকর বলটা পাচ্ছি। তাহলে এইটার ক্ষেত্রেও সেম। দেখো এই বস্তুর ক্ষেত্রে যদি আমরা দেখি M1 আর এটা হচ্ছে W1 এর টি উপর দিকে কাজ করছে, W1টা নিচের দিকে কাজ করছে। তাহলে এই বস্তুর এখানে কতটুকু কাজ হয়েছে, এই যে যতটুকু কাজ হইলো বা কতটুকু বল কাজ করতেছে, তাহলে সেটাই হচ্ছে F বল। সেই বলটাই যদি আমরা বের করতে চাই এখানে, তাহলে দেখো যেহেতু আমরা এখান থেকে তার সুতার টানটা বেশি, তাহলে প্রযুক্ত বলটা যদি আমরা বের টান থেকে এই ওজনটা আমরা যদি বাদ দিই, অর্থাৎ T মাইনাস W1 ইকুয়াল টু কার্যকর বল যদি আমরা F1 ধরি, তাহলে T সুতার টান T, আর যেহেতু W1 মানে এখানে নিচের দিকে একটা জি ত্বরণ কাজ করতেছে, তাহলে M1 ভরের বস্তুর ক্ষেত্রে আমরা দেখো এই M1 ভরের বস্তুর ক্ষেত্রে আমরা কিন্তু এখান থেকে এই W1 সমান W সমান আমরা কি জানি mg, তাহলে W1 সমান M1 ইন্টু জি, তাহলে M1G, তাহলে এখানে আমরা লিখতে পারি M1G ইকুয়াল টু F1, যেহেতু এটা একটা ফোর্স কি করতেছে, উপর দিকে কাজ করছে, যেটা কার্যকরী বল। এটা যদি আমাদের সেই কার্যকরী বল হয়, তাহলে এখানে আমরা লিখতে পারি M1A। এটাই হচ্ছে 1 নম্বর সমীকরণ, যেটা হচ্ছে এই প্রথম বস্তু থ্রি বডি ডায়াগ্রাম থেকে আমরা বের করতে পারি। তাহলে এখন যদি আমরা একইভাবে এই দ্বিতীয় বস্তু যেটা আছে ডি বস্তু, এই বস্তুর যদি আমরা ফ্রি বডি ডায়াগ্রামটা আঁকি, তাহলে দেখো কীরকম হয়। তাহলে দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে আমরা দেখি, তাহলে দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে দেখো ফ্রি বডি ডায়াগ্রাম যেটা, ধরো এটা M2, তাহলে এটার ক্ষেত্রে দেখো টানটা কিন্তু উপরে দেখেই কাজ করতেছে, এবং এটার ক্ষেত্রে W2টা নিচের দিকে কাজ করছে। তাহলে এখানে দেখো কন্ডিশনটা হচ্ছে এখানে কিন্তু W2 গ্রেটার দেন T, অর্থাৎ ওজনটাই বড় এবং টানটা কি খুবই কম। তাহলে এই ক্ষেত্রে ত্বরণটাও দেখো, যেহেতু ওজনটা বেশি, ত্বরণটা নিচের দিকে কাজ করতেছে, এবং এখানে এক ধরনের অভিকর্ষ ত্বরণ জিও কিন্তু নিচের দিকে কাজ করতেছে, যেহেতু এটা নিচের দিকে আসছে। তাহলে এটার ক্ষেত্রে কার্যকরী বল বের করতে গেলে যেহেতু W2টা আমাদের বড়, তাহলে এটার ক্ষেত্রে আমরা সমীকরণটা লিখতে পারি W2 মাইনাস টি ইকুয়াল টু কার্যকর বল যদি আমরা F2 ধরি, তাহলে W2 যেহেতু জি ত্বরণ নিচের দিকে কাজ করছে, W2 সমান সমান লেখা যায় M2G মাইনাস টি ইকুয়াল টু F2 সমান আমরা যেটা লিখতে পারি, F2 সমান হচ্ছে M2A। তাহলে এইটা হচ্ছে আমাদের 2 নং সমীকরণ। তাহলে 1 নং সমীকরণ হচ্ছে T M1G, আর এটা হচ্ছে 2 নং সমীকরণ। এখন যদি আমরা দেখো এই 2 নং সমীকরণ থেকে, এই দুটো সমীকরণ থেকে যদি আমরা এই যে 1 নং আর এই 2 নং সমীকরণটা যদি আমরা এখন যোগ করি, 1 নং যোগ 2 নং, তাহলে এইখান থেকে যদি আমরা এই দুটা যোগ করি, দেখো এই সমীকরণ থেকে আসে, তাহলে এইটা আর হচ্ছে এই 2 নং সমীকরণ দুইটা যদি যোগ করি, তাহলে T মাইনাস M1G প্লাস M2G মাইনাস T ইকুয়াল টু M1A প্লাস M2A, অর্থাৎ এই পাশের সাইডগুলো যোগ করলাম আর এই সাইডগুলো যোগ করলাম, তাহলে আমাদের এই সমীকরণটা এখানে আসলো। তাহলে উভয় পাশ থেকে দেখো টি দুইটা আউট হয়ে গেল। তাহলে এখানে যদি আমরা জি কমন নিই, তাহলে লেখা যায় M2 মাইনাস M1, এবং দেখো জিটা আমরা কমন দিলাম। তাহলে এই ক্ষেত্রে আমাদের এইখান থেকে দেখো এ ত্বরণটা কমন নেওয়া যায়, তাহলে এই ত্বরণটা যদি আমরা কমন নিই, তাহলে এর পাশে থাকে M1 প্লাস M2 ইন্টু এ, তাহলে এ থাকতেছে, তাহলে এ সমান আমরা লিখতে পারতেছি এ সমান M2 মাইনাস M1 প্লাস M2 ইন্টু জি। তাহলে এইটা হচ্ছে এই কপি কলের
ত্বরণ, অর্থাৎ এই পাশের ত্বরণ বললেও আমরা এই ত্বরণটাই বের করতে বলবো, অথবা m2 ভরের যদি বলে যে m2 ভরের ত্বরণ কত, ভরের বস্তুর ত্বরণ কত, অথবা m1 ভরের বস্তুর ত্বরণ কত, তখন আমরা সেম সূত্র দিয়েই, এই সূত্র দিয়ে আমরা কি করতে পারবো, ত্বরণটা বের করতে পারবো। এখন এখানে যে কন্ডিশনটা আছে দেখো, এখানে যে কন্ডিশনটা আছে দেখো, এখানে আমরা যেটা করলাম সেটা হচ্ছে m2 গ্রেটার দেন m1 এর ক্ষেত্রে ত্বরণ। এখন যদি এই পাশের বস্তুটার ভরই যদি বেশি থাকতো আর এটাই যদি কম থাকতো, তাহলে আমাদের কি হতো, অর্থাৎ m1 গ্রেটার দেন যদি m2 থাকতো, তখন সমীকরণটা কি হতো, তখন দেখো সমীকরণটা হয়তো m1, একইভাবে যদি আমরা করি সমীকরণটা এরকম আসবে, m1 মাইনাস m2 ইন্টু m1 প্লাস m2 ইন্টু g, আর এটা হলো হচ্ছে m2 গ্রেটার দেন m1 এর ক্ষেত্রে। এইটা যখন এই কন্ডিশন, তখন ত্বরণটা আসবে এটা। অর্থাৎ এখান থেকে যেটা বোঝা গেল যে বস্তুর ভর বেশি সেটা থেকে আমরা কম ভরের বস্তু বাদ দেবো, এবং বস্তু দুইটির যোগফল ভাগ হচ্ছে যোগফল ইন্টু অভিকর্ষ ত্বরণটা। অর্থাৎ তাহলে আমরা এই কপি কলের ক্ষেত্রে আমরা ত্বরণটা বের করতে পারবো। তাহলে এটা তো আমাদের কপি কলের ত্বরণ নির্ণয় করতে গেল। এখন যদি সুতার টান যদি নির্ণয় করতে বলে, তাহলে আমরা কি করবো দেখো, তাহলে ত্বরণ তো বের করলাম আমরা এটা। এখন যদি সুতার টান নির্ণয়, তাহলে আমরা ওই যে 1 নং সমীকরণে যেটা বের করছিলাম দেখো, t মাইনাস m1 g ইকুয়াল টু m1 a, এটা আমরা প্রথমেই এই প্রথম বস্তু অর্থাৎ m1 বস্তুর ফ্রি বডি ডায়াগ্রাম থেকে যেটা বের করছিলাম। তাহলে এই বস্তুতে যদি আমরা এই ত্বরণের মানটা যদি বসাই, তাহলে এই ত্বরণের মানটা বসাইলে আমরা দেখো সুতার টানটা বের করতে পারি কিনা। তাহলে এখান থেকে t, এটা যদি আমরা এর পাশে পার করি, তাহলে m1 a প্লাস m1 g, এখন এর মানটা আমরা এখানে যদি বসাই, তাহলে দেখো এই এর মানটা এখানে বসাইলাম m1, এর মানটা যদি এখানে বসাই m2 মাইনাস m1 আর m1 প্লাস m2 ইন্টু g প্লাস m1 g, তাহলে এটাই হলো সমীকরণ আসলে। এখন দেখো এখানে উভয় পাশ থেকে কিন্তু যেটা কমন, তাহলে জি যদি আমরা এখানে কমন নেই, তাহলে যেটা থাকে কমন নিয়ে যদি আমরা এটার সাথে এটা লসাগু করে দিই, তাহলে এটা তো এর সাথে গুণ হয়ে যাচ্ছে। দেখো এখানে আসে m1 m2 গুণ করে দিলে মাইনাস m1 স্কোয়ার, আর এখানে আসে m1 প্লাস m2, তাহলে এটা আসলো। এখন এই পাশে যেটা যদি কমন নেই, তাহলে এখানে m1, এই পাশে আমরা যেটা কমন নিই। এখন যদি এটা আমরা লসাগু করি, তাহলে লসাগুর ক্ষেত্রে এটা আসে m1 প্লাস m2, তাহলে এটা কাটা যাবে, লসাগু করলে এখানে থাকবে m1 m2 মাইনাস m1 স্কোয়ার প্লাস, অর্থাৎ এখানে m1 থাকবে m1 প্লাস m2 ইন্টু g। তাহলে দেখো এই সমীকরণের ক্ষেত্রে যদি আমরা এই সমীকরণের ক্ষেত্রে দেখো এখান থেকে যেটা আসে, এটা যদি এর সাথে গুণ অবস্থায় হয়ে যায়, তাহলে এই সমীকরণ থেকে কি আসে, তাহলে t সমান এখানে আমরা লিখতে পারি m1 m2 মাইনাস m1 স্কোয়ার প্লাস, দেখো এখানে m1 গুণন m1 সমান m1 স্কোয়ার প্লাস, এটা করলে m1 ইন্টু m2, এটা আসতেছে। তাহলে এই ক্ষেত্রে দেখো এটা এক্ষেত্রে এখানে কিন্তু অভিকর্ষ ত্বরণটা থাকলো g, আর নিচে আছে m1 প্লাস m2, উভয় পাশ থেকে দেখো এই দুইটা কাটা যাচ্ছে, তাহলে এইখানে থাকে m1 m2 আর এখানে m1 m2, তাহলে এই দুটা যোগ করলে হচ্ছে 2m1 m2, তাহলে এখানে হচ্ছে 2m1 m2 আর নিচে হচ্ছে m1 প্লাস m2। তাহলে এটা হচ্ছে সুতার টান, অর্থাৎ এই সুতার টানটা কিন্তু দুই পাশে একই থাকবে। অর্থাৎ সুতার টান যদি কখনো নির্ণয় করতে বলে, তোমরা তখন এই সূত্র দিয়ে করতে পারছো, t সমান 2m1 m2 ভাগ m1 প্লাস m2, এখানে যে অভিকর্ষ ত্বরণটা ছিল g ইন্টু g, এটাই হচ্ছে সুতার টান, এই পাশের টান। অর্থাৎ m1 বস্তু যে টান অনুভব করবে, m2 বস্তু সেম টানই অনুভব করবে এই ক্ষেত্রে। তাহলে দুইটা বস্তুরই টান কিন্তু সমান। তাহলে এই যে দুইটা বস্তুর টান সমান, এখন যদি এই কপি কলটার ক্ষেত্রেই যদি বলে যে যেহেতু দুইটা বস্তুর টান সমান, এখন যদি বলে কপি কলটার মোট টান কত,
তাহলে মোট টান যদি দেখো, এটা যদি একটা কপি কল হয়, তাহলে কপি কলের এই দিকেও দুটা বস্তু আছে, একটা হচ্ছে ধরো M1 আর এটা ধরো M1 আর এটা ধরো M2। তাহলে এই পাশে একটা টান টি অনুভব করতেছে, আবার দেখো এই পাশেও একটা টান টি অনুভব করছে। তাহলে দুইটা বস্তুর যে টান, এই পাশেও টি এই পাশেও, তাহলে সুতার মোট টান কত? তাহলে মোট টান হবে, মোট টান ধরো T1 যদি আমরা ধরি, তাহলে T1 প্লাস টি সমান 2 ইন্টু টি। তাহলে এটাই হচ্ছে মোট টান। এখন যদি আমরা এখানে টির মানটা বসাই, T1 সমান, তাহলে এখানে টির মানটা বসাইলে 2 ইন্টু 2 M1 M2 আর M1 প্লাস M2 ইন্টু জি। দেখো এই ক্ষেত্রে এই 2 আর 2 গুণ করলে সমীকরণটা আসে আমাদের এখানে 4। তাহলে সুতার টান যদি নির্ণয় করতে বলে, তাহলে আমরা দেখো এখানে করবো T ইকুয়াল টু 2 M1 M2 M1 প্লাস M2 ইন্টু জি। আর মোট টান বের করতে বললে এটাই শুধু যোগ করে দেবো, অর্থাৎ তখন এই ক্ষেত্রে 4 আসবে, 4 M1 M2 M1 প্লাস M2 ইন্টু জি। তাহলে এটাই হচ্ছে, যদি এরকম কপি কলের ক্ষেত্রে এরকম চিত্র দেওয়া থাকে, আর অর্থাৎ কপি কল উলম্ব গতির ক্ষেত্রে যদি এরকম দেওয়া থাকে, তাহলে ত্বরণ নির্ণয় করতে পারবো আমরা এখান থেকে, ত্বরণ নির্ণয় করতে পারবো এবং সুতার টানটাও নির্ণয় করতে পারবো এবং সুতার মোট টানও নির্ণয় করতে পারবো। এখন আমরা দেখব এই কপি কল থেকে, এখন আমরা দেখব যে কিভাবে সৃজনশীলগুলো এখান থেকে আসে, বা আরও কীভাবে ডিফিকাল্ট পদ্ধতিতে সৃজনশীলগুলো আসতে পারে, সেইগুলো আমরা সৃজনশীলে কিছুটা যে প্র্যাকটিস করব সেটা দেখব পরবর্তী ভিডিওতে।